স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। আদালত অবমাননার বিষয়ে আগামী 25শে মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, সশরীরে সাবেক প্রধানমন্ত্রীকে হাজির হতে বলা হয়েছে। আসলে বাস্তবিক প্রেক্ষাপট বিবেচনায় বোধহয় সেটি সম্ভব না। সেক্ষেত্রে পরবর্তী আইনি প্রক্রিয়া কি হতে পারে? পরবর্তী আইনি প্রক্রিয়ার বিষয়টি হচ্ছে, যদি তিনি সশরীরে হাজির না হন তাহলে সেই নির্ধারিত দিনে কিন্তু যারা অভিযোগকারী অর্থাৎ প্রসিকিউশন টিম তারা কিন্তু শুনানি করবেন এবং তাদের সেই শুনানির উপর ভিত্তি করেই কিন্তু ট্রাইব্যুনাল তার পরবর্তী সিদ্ধান্তটি দেবেন। এবং এই ক্ষেত্রে যেই শুনানিটি আপনি যেমনটি বললেন যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের আলোকে যেটি ভাবা হচ্ছে কিংবা যেটি হতে পারে সেই সম্ভাবনার জায়গা থেকে যদি বলতে হয়, সেক্ষেত্রে কিন্তু আদালত অবমাননার অভিযোগের পাশাপাশি আদালতের নির্দেশ অমান্য করার যে অভিযোগ, সে বিষয়টিও কিন্তু চলে আসবে এবং এই সম্পূরক দুটো বিষয়কে আমলে নিয়ে তখন ট্রাইব্যুনাল আইনের মধ্যে যে রয়েছে, কারণ ট্রাইব্যুনাল চলে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের মধ্যে দিয়ে, আর আদালত অবমাননার আমাদের যে সিআরপিসির সেই আইনের সাথে কিন্তু এর আবার একটি পার্থক্য রয়েছে। আমাদের যে ফৌজদারি দণ্ডবিধিতে যে আদালত অবমাননা আইন রয়েছে, সেখানে কিন্তু সর্বোচ্চ সাজা হচ্ছে 6 মাস, কিন্তু এখানে কিন্তু সর্বোচ্চ সাজাটি 1 বছর। সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল কী সিদ্ধান্ত দেয়, ট্রাইব্যুনালের নিজস্ব এখতিয়ারের বিষয় এবং ট্রাইব্যুনাল ওই পরিস্থিতির উপর দিয়ে সিদ্ধান্তটি নেবেন। তবে একটি কথা আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে মূলত গেল অক্টোবরে কিন্তু শেখ হাসিনার বেশ কিছু অডিও রেকর্ডের কল হাতে পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, এবং সেই অডিও কলগুলো পরবর্তীতে ফরেনসিক টেস্টের নির্দেশ দেওয়া হয় ট্রাইব্যুনালের পক্ষ থেকে, এবং সেই ফরেনসিক টেস্টের নির্দেশের ধারাবাহিকতায় 30শে এপ্রিল কিন্তু এই বিষয়টি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এবং সেই অডিও টেপে যে বক্তব্যটি আসে সেই বক্তব্যটি শেখ হাসিনার বলে প্রমাণ হয় এবং সেই বক্তব্যটি সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি ট্রাইব্যুনালকে জানান, এবং সেই ধারাবাহিকতায় প্রসিকিউশন থেকে দাবি করা হয় যে সেই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে। এই বক্তব্যের মধ্য দিয়ে বিচারিক কাজে একটি বাধা সৃষ্টি করা হয়েছে, সাক্ষীদের প্রতি ভীতি প্রদর্শন করা হয়েছে, সর্বোপরি মানবতা বিরোধী অপরাধের চলমান যে বিচারিক প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়াকে লঙ্ঘন করা হয়েছে। আর ট্রাইব্যুনাল আইনে কিন্তু সুস্পষ্টভাবে ট্রাইব্যুনালের 3-1 ধারা যেটা বলা হয়েছে ট্রাইব্যুনালের এখতিয়ার সম্পর্কিত, সেই ট্রাইব্যুনালের এখতিয়ারের জায়গায় বলা হয়েছে এই ট্রাইব্যুনাল যদি মনে করে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো সংগঠন এই ট্রাইব্যুনালের বিচারিক কাজকে বাধাগ্রস্ত করছে, চলমান প্রক্রিয়াকে ট্রাইব্যুনালের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে, যে কোনো ধরনের হস্তক্ষেপ করছে, তাহলে ট্রাইব্যুনাল কিন্তু তাকে সাজা দিতে পারে। তো এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টোরিতে হিমাদ্রি আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাতভর সড়ক অবস্থানের পর সকাল থেকে আবারও নতুন করে জড়ো হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে কাকরাইল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। ইকবাল, গতকাল দিনভর উত্তেজনা, রাতভর অবস্থান কর্মসূচির পর আবারও তারা কাকরাইল মোড়ে জড়ো হচ্ছেন। এখন সেখানে কেমন দেখছেন অবস্থা? কাকরাইল মোড়ে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকালকে কিন্তু তারা 3 দফার যৌক্তিক দাবি নিয়ে কিন্তু তারা এই কাকরাইল মোড়ে এসে অবস্থান কর্মসূচি পালন করেন, এবং তাদের যে দাবিগুলো রয়েছিল গতকালকে, তাদের আবাসন সমস্যা এবং তাদের যে বর্ধিত ক্যাম্পাস রয়েছে সেটির কাজ দ্রুত কমপ্লিট করা, এবং তাদের যে ভাতা রয়েছে, তাদের হচ্ছে যে হোটেল তাদের যে ভাতাগুলো রয়েছে সেগুলো একটু বর্ধিত করানোর জন্য তারা যে যৌক্তিক দাবিটি পালন করছেন। তার পরিপ্রেক্ষিতে কিন্তু গতকালকে পুলিশ তাদের উপর হচ্ছে লাঠিচার্জ করেছে। তারই প্রেক্ষিতে কিন্তু তাদের যে 3টি দাবি ছিল তার সঙ্গে একটি দাবি কিন্তু তারা যুক্ত করেছেন, যতক্ষণ না পর্যন্ত তাদের উপর যে আইন শৃঙ্খলা বাহিনী হামলা চালিয়েছে সেই হামলার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি বলছেন, সবার মুখেই কিন্তু একটি কথাই আছে, যতক্ষণ না পর্যন্ত তাদের এই পুলিশ বাহিনীর যে হামলা চালিয়েছে এবং শিক্ষার্থীরা আহত হয়েছেন, সেই আহতদের যে প্রেক্ষিতে হচ্ছে প্রশাসনের যতক্ষণ পর্যন্ত বিচার না নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করবেন। সেই সাথে তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর বাস্তবায়ন দ্রুতই চান তারা, এবং সরকারকে দ্রুতই পদক্ষেপ নেওয়ার জন্য তারা বারবার স্লোগানের মধ্যে বলছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কি দাবি নিয়ে করছেন। আমরা যদি একটু কথা বলি যে আপনাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো কি নিয়ে দাবি করছেন? আমাদের যে আবাসন ভাতা, আমাদের যে শিক্ষার্থীদের জন্য 70% আবাসন ভাতা দিতে হবে, তারপর আমাদের যে বিশ্ববিদ্যালয় থেকে যে অর্থ বছরে যে বাজেট দেওয়া হয়েছে সেটা অনুমোদন করতে হবে, এবং আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অতি দ্রুত শেষ করতে হবে। এবং পাশাপাশি নতুন আরেকটা দাবি যুক্ত হয়েছে, আপনারা জানেন যে গতকালকে পুলিশ আমাদের উপর আবার টিয়ার গ্যাস ছুড়েছে,
কেন শুনেছে সেটার জবাব ইন্টারিমকে দিতে হবে, ডক্টর ইউনূসকে দিতে হবে এবং সেই পুলিশদেরকে বিচারের আওতায় আনতে হবে। শুনছিলেন যে এখানে যে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন তারা কিন্তু বলছেন যে গতকালকে শিক্ষার্থীদের উপর যে হামলা চালানো হয়েছে তার হচ্ছে যতক্ষণ না পর্যন্ত বিচার হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করে যাবেন। তো এই ছিল। ইকবাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যার ঘটনায় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে কালো ব্যাচ ধারণ করেছে ছাত্রদলের কর্মীরা। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহামিনুল খান। অপু, ছাত্রদলের এই যে কালো ব্যাচ ধারণ কর্মসূচি থেকে কি বার্তা দিচ্ছে দলটি? সকাল 11টা থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিসির বাসভবনের সামনে ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ রয়েছে যে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র দলের সাম্য হত্যার প্রতিবাদে কিন্তু তারা আজকে দ্বিতীয় দিনের মতো তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা যেই দাবিগুলো করছেন এখান থেকে যে এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে এখানে এখানে কয়েকজন শিক্ষকের সাথে কথা বলবো যারা শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছে। আমরা জানতে চাইবো যে কথা বলতে চাচ্ছেন না, যেটি দেখতে পাচ্ছি যে ছাত্র পরবর্তী উনি আসলে কথা বলতে চাচ্ছেন না, যেটি দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের যে সকল নেতৃবৃন্দ তারা নানা স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছে বিশ্ববিদ্যালয়ে বিসির বাসভবনের সামনে এবং তারা যে বারবার যে দাবিটি করছেন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। পাশাপাশি আমরা শাহবাগ থানা পুলিশের সাথে কথা বলেছিলাম, সেই পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন যে গতকাল যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত কিন্তু নতুন করে আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এই ভিসি চত্বরে কোন পর্যন্ত এই অবস্থা কর্মসূচি চলবে সেই বিষয়টি কিন্তু স্পষ্ট নয়। গতকালকে ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা ছিলেন তারা এই ভিসি চত্বরে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি নিয়ে আজ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটাররা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, আজকের গণঅবস্থান কর্মসূচিতে কারা অংশ নিয়েছেন, কি বলছেন তারা? এই মুহূর্তে অবস্থান করছি নগর ভবনের ভেতরে। ধন্যবাদ। আমি গণঅবস্থান যে ওরা কিন্তু আসলে বাইরে ছিল, পরবর্তীতে কিন্তু ভেতরে একটি স্টেজ করেছে এবং নগরবাসী ভেতরে স্টেজ করে যেটি জানাচ্ছে যে গণঅবস্থানের ফলেও যদি আসলে তাদেরকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যদি মেয়র হিসেবে ঘোষণা না দেওয়া হয় তাহলে কিন্তু তারা পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এছাড়াও আমি একটু যদি কথা বলি, এখানে যে নেতৃত্ববৃন্দ রয়েছে যারা ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন বিএনপির স্থানীয় নেতৃত্ব দিয়ে থাকেন, আরেকটু কথা বলবো আপনাদের অবস্থান কর্মসূচি পরবর্তীতে আপনারা কি কর্মসূচিতে যাবেন? আমরা বলতে চাই যে এটা একটা সমাধান ইস্যু। পতিত স্বৈরাচারী শাসনামলে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমরা আদালতে রায়ের জন্য অপেক্ষা করছিলাম, আদালত সুষ্ঠু রায় দিয়েছে। আমাদের পরবর্তী কর্মসূচিগুলো আরো কঠিন এবং কঠোর হবে। যতক্ষণ না পর্যন্ত শপথ বাক্য পাঠ করানো না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আরো কঠিন কর্মসূচি দেব। ঢাকা শহরকে আমরা অবরুদ্ধ করে রাখবো, কারণ এটা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে, এটা আদালত রায় দিয়েছে। আমরা আদালতের রায়ের বাস্তবায়ন দেখতে চাই। পরবর্তী কর্মসূচিতে আসলে আমরা যাইতে চাই না। আমরা বিশ্বাস করি যে বর্তমান সরকারে তাদের শুভবুদ্ধি উদয় হবে, তারা অবিলম্বে মেয়র সাহেবের শপথ নেওয়ার ব্যবস্থা করবেন। আর যদি না করেন ঢাকাবাসী ঘরে বসে থাকবে না। তার এই শপথ ব্যবস্থা করার জন্য যা করা দরকার আমরা ঢাকাবাসী তাই করব। কথা বলছিলাম আসলে যারা বিএনপির স্থানীয় নেতৃত্ববৃন্দে আছে তাদের সাথে, তারা বলছিলেন এমনকি যে আসলে কঠোর কর্মসূচি তারা দিবেন যদি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পাঠ করানো হয়। এবং সর্বশেষ নগর ভবনের অভ্যন্তরীণ যে আসলে নিচতলায় যে বারান্দাটি রয়েছে সেই জায়গা থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম। হাসিব, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে অন্তত 5 শতাধিক
ঘরবাড়ি। এতে 2 উপজেলার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মধ্যরাতের আঘাত হানায় এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাকিনী ইউনিয়নে। শিলাবৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও উপড়ে গেছে অসংখ্য গাছপালা, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। ফলে রাত 11টা থেকে জেলার আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ঘরবাড়ি এবং গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচলে বিঘ্ন হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছে। এদিকে রেললাইনে বিভিন্ন গাছপালা পড়ে থাকার কারণে প্রায় 3 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। জেলা প্রশাসন জানিয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে, দ্রুত তাদের সহায়তা করা হবে। আমাদের গাছ অনেক 10-12টা গাছ নষ্ট হয়ে গেছে। মনে করেন যে টাটি বেড়া ঘরের কলের পরে সব নষ্ট হয়ে গেছে। আমরা গরিব মানুষ, আমাদের একটা ঘর ছিল, তাই ভাঙি চুরি হুড়কে পড়ে গেছে, থাকার কোনো ব্যবস্থা নেই। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।